আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সো দেশের এই সংকটময় পরিস্থিতিতে তোমাদের সাথে আমাদের গুগল ক্লাসরুমে ক্লাস নিতে হচ্ছে। সো কতদিন পর্যন্ত এভাবে নিতে হতে পারে আমি জানি না। সো এখন আল্লাহই ভালো জানেন। এখন ম্যানেজমেন্ট ডিসিশন অনুযায়ী আমাদেরকে এখন গুগল ক্লাসরুমে ক্লাস নিতে হচ্ছে। সো আশা রাখি তোমরা আমাদের সাথে কোঅপারেটিভ থাকবা। সো আমাদের ফাইনালের লেকচার কিছু আমি দিয়ে দিয়েছি। টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্ট আমি যে কোর্সটা নেই, এটা হচ্ছে যারা আছো আমার আন্ডারে, যারা হচ্ছে কি এই কোর্সটা করছো তাদেরকে হচ্ছে কি অলরেডি আমি, তোমরা কাইন্ডলি গ্রুপে একটু অ্যাড হয়ে নিবে। গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে নিবে। কোডটা দেওয়া আছে তোমাদের, এই কোডের মাধ্যমে তোমরা জয়েন করবে। এবং আমি কিছু লেকচার অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে, ওই লেকচারটা তোমরা ফলো করবে। প্রথম যেই ফাইনালের জন্য প্রথম যেই লেকচারটা, সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 লেকচার 3, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ওকে, আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এখানে হচ্ছে কি আমরা বেশ কিছু জিনিস দেখব। আমরা এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমাদের টেক্সটাইলের জন্য। আমরা এখানে 5S, 6 সিগমা, লিন, তারপর কাইজেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে কি আমাদের কোয়ালিটি মেনটেন করার জন্য টেক্সটাইল সেক্টরে খুবই দরকার। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে এখন হচ্ছে লেকচারে চলে যাচ্ছি। প্রথমে আমরা আসলে দেখব কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতে আসলে আমরা কী বুঝি। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি ইজ অ্যান অনগোয়িং এফোর্ট টু ইমপ্রুভ প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড প্রসেস। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মানে কন্টিনিউয়াস বেসিসে আমি যে কোনো একটা প্রোডাক্টটা অথবা সার্ভিস অথবা প্রসেসকে ইমপ্রুভ করা। যে কোনো একটা প্রোডাক্ট বলতে পারি অথবা সার্ভিস বলতে পারি বা প্রসেস হচ্ছে মেথড, ওয়ে অফ ওয়ার্ক, যে আমি এই ওয়েতে আমি প্রডিউস করব, সেই মেথডটা কন্টিনিউয়াস বেসিসে কী করা, আমার হচ্ছে কি ইমপ্রুভ করা। সো এই জিনিসগুলো যখন আমরা করব, একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর যখন আমরা ইমপ্রুভমেন্ট করতে থাকবো কন্টিনিউয়াস বেসিসে, তখনই হচ্ছে কি আমার একদম লেভেল বেসড কোয়ালিটি যে কোনো প্রোডাক্টের মধ্যে আমি পাবো। ওকে, সো আমরা সংজ্ঞাটা আরেকবার একটু দেখি। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইজ অ্যান অনগোয়িং এফোর্ট টু ইমপ্রুভ দ্য প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড প্রসেস। দিস এফোর্ট ক্যান সিক ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট ওভার টাইম, যেটা আমি বলেছি যে টাইম টু টাইম এক ধরনের ইনক্রিমেন্টাল একটা ইমপ্রুভমেন্ট পাই। আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়ালি সিকিং ওয়েজ টু ইমপ্রুভ দ্য অপারেশন। প্রথম পয়েন্টটা দেখো, কন্টিনিউয়ালি সিকিং ওয়েজ টু ইমপ্রুভ দ্য অপারেশন, যে আমি কিভাবে আমার প্রসেসটা বা মেথডটা, প্রোডাক্টটা কিভাবে ইমপ্রুভ করব, এজন্য ওয়ে সিক করা। মানে সিকিং মানে কি, খুঁজে বের করা, ফাইন্ড আউট করা, যে কোন ওয়েতে অপরচুনিটিটা বের করা, কোন অপরচুনিটি বা কোন ওয়েতে আমি আমার বেটারের দিকে যাব, আমার মেথডটা বা আমার প্রসেসটাকে আরও বেটারমেন্টের দিকে নিয়ে যাব। নাম্বার 2 হচ্ছে নট ইউনিক টু কোয়ালিটি, অলসো অ্যাপ্লাইজ টু আদার প্রসেস ইমপ্রুভমেন্ট। দ্যাট মিনস কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হলে যে সবসময় কোয়ালিটি একদম বেস্ট হবে তা কিন্তু না। দ্যাট মিনস এখানে হচ্ছে কি আমি যে কোনো ধরনের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের প্রসেস ইমপ্লিমেন্টেশন করতে পারবো, আমার যে কোনো সেক্টর, টেক্সটাইল সেক্টর বলি বা যে কোনো সেকশনই বলি না কেন, বাট সবসময় যে আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবো এমনটা কিন্তু না। এরকম সবসময় কিন্তু আমরা পাই না, একই ধাঁচের কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু সবসময় আমরা পাই না। এবং লাস্টের পয়েন্টটা যেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। ইট ইজ এ নেভার এন্ডিং প্রসেস অফ অ্যাচিভিং স্মল উইন্স। দ্যাট মিনস এই প্রসেসটা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেসটা কখনো শেষ হবে না। এটা ওয়ান কাইন্ড অফ নেভার এন্ডিং প্রসেস, এবং এটা হচ্ছে গিয়ে অ্যাচিভিং স্মল উইন্স। দ্যাট মিনস ছোটো ছোটো সেকশন ওয়াইজ আকারে আমার হচ্ছে কি অ্যাচিভমেন্টটা পাওয়া যায় এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। যেমন একদম ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আমি একদম পুরো ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা সেকশনে আমি কন্টিনিউয়ালি ইমপ্রুভমেন্টের মাধ্যমে কিন্তু একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি ফিনিশ গার্মেন্টস হিসেবে পাবো। আচ্ছা, এই হচ্ছে আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। একটু 1 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরিয়াস ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। 4টা এরিয়া আছে, বেসিক্যালি 4টা এরিয়া আছে, যে কোনো ফ্যাক্টরি বলি বা যাই বলি না কেন, যে কোনো অর্গানাইজেশন রয়েছে, এই 4টা এরিয়াতে আসলে আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা করতে হবে। 4টা এরিয়া কি, সেটা হচ্ছে মেশিনারি,
ম্যাটেরিয়ালস, লেবার ইউটিলাইজেশন, প্রোডাকশন মেথড। এই চারটাই কিন্তু প্রোডাকশনের বা ম্যানেজমেন্টের চারটা ফ্যাক্টর, 4 M's অফ ম্যানেজমেন্ট। আমরা যেটা বলেছিলাম যে মেশিনারি, ম্যাটেরিয়াল, ম্যান হচ্ছে লেবার, একটা হচ্ছে মেথড। ওকে, মেথড অথবা কোথাও কোথাও মানিও বলা হয়। সো প্রোডাকশন মেথডের ক্ষেত্রে বিভিন্ন ইমপ্রুভমেন্ট এরিয়া আছে। তারপর হচ্ছে লেবার ইউটিলাইজেশন, আমি কতটা কম সময়ে কতটা ইফেক্টিভ ওয়েতে আমি লেবারটা ইউটিলাইজ করতে পারবো, এটার জন্য আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, যেটা আমরা 2 নম্বরে আছে, যে আমার যে র ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে এই ক্ষেত্রে আমি কীভাবে ইমপ্রুভ করবো, র ম্যাটেরিয়ালসটা আমি কোন রেশিওতে কোন অনুপাতে ইউজ করলে বা কোন প্রোডাক্টটা কোন র ম্যাটেরিয়ালটা কোন কোম্পানি থেকে নিলে আমার জন্য সুবিধাজনক হবে, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব। তারপর হচ্ছে মেশিনারি। ওকে, প্রথম যেটা হচ্ছে মেশিনারি, কারণ মেশিনারি যদি ঠিক না থাকে, কন্টিনিউয়ালি যদি আমি ইমপ্রুভমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু আমার অন্যগুলো দিয়ে কোনো লাভ নেই। ওকে, আচ্ছা, এখন মেশিনারির ক্ষেত্রে কীভাবে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করি, কয়েকটা উদাহরণ আমরা দিই। যেমন আমরা কিন্তু এখন টেকনোলজির যুগে দেখছি, যেমন হচ্ছে গিয়ে আমাদের আগে হচ্ছে শাটেল যুক্ত লুম ছিল, লুম মেশিন উইভিং যেটা করি, এখন হচ্ছে শাটেল লেস লুম। ওকে, বিভিন্ন উইভিং মেশিন চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কাটিং মেশিন যদি বলি, এই যে আগে হচ্ছে আমরা ইউজ করতাম স্ট্রেট নাইফ কাটিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন, এখনও ইউজ করি, বাট কিন্তু লেটেস্টভাবে কিন্তু আমরা টেকনোলজির দিক দিয়ে গিয়ে কিন্তু আমরা কী ইউজ করছি, লেজার জেট কাটিং, ওয়াটার জেট কাটিং মেশিন, লেজার বিম কাটিং মেশিন। ওকে, আচ্ছা, এই বিভিন্ন ধরনের কাটিং মেশিন আমরা ইউজ করছি। আচ্ছা, তারপর হচ্ছে প্যাটার্ন মেকিং যদি আমরা বলি, প্যাটার্ন মেকিংয়ের ক্ষেত্রে আমরা এখন ক্যাড/ক্যাম সফটওয়্যার ইউজ করছি, আগে ওগুলো কি ম্যানুয়ালি করা হতো। সো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কাজই কিন্তু এটা, যে কন্টিনিউয়ালি আমি হচ্ছে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবো এই প্রসেসটাকে, মেশিন হোক, ম্যাটেরিয়াল হোক, লেবারের ক্ষেত্রে হোক, বা প্রোডাকশন মেথডের ক্ষেত্রে হোক না কেন। সো দিস আর দ্য 4 এরিয়াস ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ওকে, এমসিকিউর জন্য। নেক্সট স্লাইড, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুল, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে আমার আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুল মানে হচ্ছে গিয়ে সামগ্রী, ওকে, সরঞ্জাম, যে কোন কোন জিনিসগুলো দিয়ে আমি আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা করবো যে কোনো সেকশনের ক্ষেত্রে। যে 4টা সেকশন একটাকে দেখালাম, যে ম্যানের ক্ষেত্রে, মেশিনারির ক্ষেত্রে, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বা মেথডের ক্ষেত্রে, এই টুলগুলো ইউজ করে আমি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করবো। টেক্সটাইল ফ্যাক্টরিতে কিন্তু আমরা আসলে এই টুলগুলো ইউজ করি, এগুলো হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট বা ম্যানেজারিয়াল লেভেলে যারা আছে তারা কিন্তু ইউজ করে, বাট আমরা নর্মাল যারা এক্সিকিউটিভ হিসেবে থাকি তারা কিন্তু আসলে আমরা এটা জানি না, বা দেখলেও আসলে বুঝি না যে এগুলোর নাম আসলে এগুলা। ওকে, সো আমরা একটু দেখব। প্রথমটা হচ্ছে ফর জেনারেটিং আইডিয়াস, অবশ্যই এটা হচ্ছে গিয়ে টপ লেভেল ম্যানেজমেন্টের মোটামুটি কাজ। সেটা হচ্ছে গিয়ে আমার কোনো একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করার জন্য অবশ্যই প্রথমে আমার আইডিয়া জেনারেশন করতে হবে, যে আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে হবে, যে একটা আইডিয়া নিয়ে আসতে হবে, ওই আইডিয়ার উপর বেস করে আমি কাজে আগাবো। কোয়ালিটি আমি পাবো কি পাবো না এটা পরের কথা। সো এই আইডিয়াটা আসলে কীভাবে আমি জেনারেট করবো, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেইন স্টর্মিং। ওকে, ব্রেইন স্টর্মিং এমন একটা প্রসেস যেখানে যেটা করা হয়, এটা একটা মিটিং করা হয়, টপ লেভেল ম্যানেজমেন্ট বসে, টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তারা সবাই বসে ব্রেইন স্টর্মিংয়ের ক্ষেত্রে। এক সেকেন্ড, হ্যাঁ, টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে এবং ম্যানেজারিয়াল লেভেলে যারা থাকে তারা হচ্ছে ব্রেইন স্টর্মিং করে, ওরা একটা বিভিন্ন মিটিংয়ে বসে এবং তাদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে, তারা বিভিন্ন ডাটা কালেকশনের উপর বেস করে তারা যেটা করে যে তারা এই মিটিংয়ের মাধ্যমে তারা কন্টিনিউয়াস কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় এটা নিয়ে হচ্ছে একটা ডিসিশন নিয়ে আসে। এরপরে তারা তাদের লেবারদের উপর এটা ইমপ্লিমেন্ট করে, যে এই ডিসিশনগুলো নিয়ে। এটা হচ্ছে ব্রেইন স্টর্মিং, যেটা হচ্ছে আমরা যেটা দেখি যে জেনারেল মিটিং বসে বা কিছুদিন পর পরে কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টের মিটিং বসে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রেইন স্টর্মিং বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এমপ্লয়ি সাজেশন বক্স হচ্ছে গিয়ে আরেকটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুল, যেখানে এক্সপেরিয়েন্সড এমপ্লয়ি যারা আছে তাদের বিভিন্ন সাজেশনের উপর ভিত্তি করে যে কোনো ধরে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয় যে কোনো সেকশনে। কারণ আমরা কিন্তু জানি, যদিও যে কোনো একটা ওয়ার্কার যদি এডুকেশনাল দিক দিয়ে যদিও পিছিয়ে থাকে, বাট সে কিন্তু 5 বছর বা 10 বছর কাজ করার পর দেখা যায় যে তার হচ্ছে গিয়ে কি একটা এক্সপিরিয়েন্স চলে আছে একটা মেশিনের উপরে বা একটা সেকশনের উপর, নিটিং সেকশন, ডাইং সেকশন, যাই বলি না কেন। সো সে কিন্তু ওইখানে কাজ করতে থাকে, কাজ করতে করতে দেখা যায় যে সে একটা নির্দিষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছে, যা অন্যান্য সেকশনে বা অন্য টপ লেভেল ম্যানেজমেন্টে অন্য একদম হায়ার ডিগ্রিওয়ালা লোকেরও থাকে না। সো এক্ষেত্রে যেখানে করা হয় যে একটা সাজেশন বক্স দেওয়া থাকে, ওই বক্সে যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট বা কোনো ধরনের
যদি ডিফেক্ট দেখা যায় সেই ক্ষেত্রে ওই এমপ্লয়িটা একটা সাজেশন লিখে এইটা টপ লেভেল ম্যানেজমেন্টকে জানা ওই বক্সে দিয়ে। এটা হচ্ছে কি ভালো ভালো ফ্যাক্টরিগুলোতে, স্পেশালি হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে এই এমপ্লয়ি সাজেশন বক্স দেওয়া থাকে। এই আইডিয়াগুলো ক্রিয়েট করে পরবর্তীতে আমাদের কী করতে হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। নাম্বার 2 যেই টুলটা পয়েন্টটা সেটা হচ্ছে টু কালেক্ট অ্যান্ড অর্গানাইজ দ্য ডাটা। অবশ্যই আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করার জন্য আইডিয়া জেনারেশনের পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটা কালেকশন করতে হবে। ডাটা কালেকশন বিভিন্নভাবে করা হয়, যেমন হচ্ছে গিয়ে টু কালেক্ট অ্যান্ড অর্গানাইজ দ্য ডাটা। এখানে ফার্স্টে যেটা করতে হবে চেকশিটের মাধ্যমে, তারপর প্যারিটো চার্ট, ফ্লো চার্ট, এগুলো হচ্ছে বিভিন্ন চার্ট, বিভিন্ন ডায়াগ্রাম আকারে। ওকে, সো আমরা ফ্লো চার্ট হিসেবে আমরা জানি তীর চিহ্ন দিয়ে যে নিচে নিচে ফ্লো চার্ট আছে, এইভাবে বিভিন্ন আমরা ডাটা কালেকশন করতে পারি। প্যারিটো চার্ট আছে, চেকশিট বা স্প্রেডশিট আমরা যেটাকে বলি, ওই যে এক্সেল ফাইল। ওকে, এগুলো প্যারিটো চার্ট ওই সেম, সব মোটামুটি একই। এগুলোর মাধ্যমে আমরা কী করে থাকবো, যে আমাদের যে আগের বছরে যে গত 5 বা 10 বছরের যে ডাটাগুলো আছে এগুলো কালেকশন করে রাখবো পরবর্তীতে ইউজ করার জন্য। আচ্ছা, এবং লাস্টে যেটা আরেকটা টুল সেটা হচ্ছে ফর আইডেন্টিফাইং প্রবলেম। আমি ফার্স্টে আইডিয়া জেনারেশন করলাম, নাম্বার 2 হচ্ছে আমি ডাটা কালেকশন করলাম এবং অর্গানাইজ করলাম বিভিন্ন চার্টের মাধ্যমে, এবং লাস্টে আমার যেটা করতে হবে ফর আইডেন্টিফাইং প্রবলেম আইডেন্টিফাই করার জন্য। কারণ প্রবলেম যদি আমি আইডেন্টিফাই না করি আমি কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবো না। সো ফর দ্যাট রিজন আমার কী করতে হবে, আইডেন্টিফিকেশন করতে হবে প্রবলেমগুলো, ডিফেক্টগুলো। এই জন্য এই ডিফেক্টগুলো আইডেন্টিফিকেশন করে আমার যেই ডায়াগ্রামগুলো এগুলো গ্যাদার করতে হবে ডাটাগুলো, সেগুলো হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, বা যেটাকে বলা ফিশবোন ডায়াগ্রাম। আমরা যদি ক্লাসে থাকতাম তাহলে একে তোমাদের দেখাতে পারতাম যে ফিশবোন ডায়াগ্রামটা কীরকম। এগুলো নিয়ে হচ্ছে কি বিভিন্ন পেপারও করা হয়, যেমন আমার একটা পাবলিকেশন আছে যে ওইখানে যে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রাম এটা দেখানো আছে। ওকে, সো তোমরা হচ্ছে গিয়ে একটু নেটে সার্চ দিয়ে দেখে নিও যে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রামটা আসলে কীরকম। ফিশবোন মানে হচ্ছে মাছের ভিতরে যে কাঁটা আছে না, ওই কাঁটার মতো দেখতে, মাছের যে একদম পুরো মেরুদণ্ড, মানে মাছের ভিতরে যে কঙ্কালের মতো যে কাঁটাগুলো ওই রকম দেখতে এই ডায়াগ্রামটা। ওকে, তারপর স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে কি একটা ডায়াগ্রাম যেটা হচ্ছে কি বিভিন্ন আমি ডাটা পাবো, আমার হচ্ছে ডট আকারে, স্ক্যাটারিং আকারে এই ছড়ানো থাকবে। হিস্টোগ্রাম হচ্ছে কি আমরা সবাই চিনি, সেটা হচ্ছে ক্রিকেটে যে প্রত্যেক ওভারে কত রান এরকম পাহাড়ের মতো লম্বা চূড়ার মতো দেখা যায়, এটা হচ্ছে হিস্টোগ্রাম। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, যেটা বলা এসপিসি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটার আন্ডারে আরও অনেক কিছু আছে এসপিসির আন্ডারে। এই জিনিসটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পড়বো, সময় থাকলে ইনশাল্লাহ দেখবো। এই চ্যাপ্টারের লাস্টের দিকে আছে যে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। এর মাধ্যমেও, এই প্রসেসটার মাধ্যমেও আমাদের কি করা হয়, প্রবলেম আইডেন্টিফিকেশন করা হয়। এই স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোলটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এসকিউসি। এটাকে বলা হয় এসপিসি, আর ওইটাকে বলে এসকিউসি। সো দিস আর দ্য বেসিক tools of continuous improvement that are used for identifying the problems that should be minimized to increase the productivity of an industry. Clear? আচ্ছা, এখানে কিছু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচ বলতে হচ্ছে কি বিভিন্ন ফিলোসফার যারা আছে, কোয়ালিটি ফিলোসফার, কোয়ালিটি গুরু যাই বলি, ডেমিংয়ের কথাটা আমি অনেকবার তোমাদের বলছি যে ডেমিং নিয়ে আমাদের ডেমিং সাইকেল ছিল, মিড টার্মে আমাদের ডেমিংয়ের সাইকেল এসেছিল, পিডিসিএ সাইকেল। সেই ডেমিং একটা অ্যাপ্রোচ বলেছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করার জন্য আসলে আমাদের কী করতে হবে। সে বলেছে রিডিউস ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি মানে হচ্ছে কি ভ্যারিয়েশন কমিয়ে আনা। আমরা যদি প্রোডাক্টের মধ্যে 100টা ডিজাইন থাকে, 100টা স্টাইল থাকে, ফ্যাশন থাকে, মোটিভ লাগাও, এই লাগাও, সেই লাগাও, সো ভ্যারিয়েশন আনা যাবে না। বেশি ভ্যারিয়েশন থাকলে আমার কোয়ালিটি কিন্তু ফল করতে পারে। বাট আমি যদি একই প্রোডাক্ট বারবার যদি বানাতে থাকি, বা আমার যদি কম স্টাইল, কম ডিজাইন থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমার এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে, এফিসিয়েন্সিটা বাড়বে। বাট ভ্যারাইটি যদি আসে, ভ্যারিয়েশন যদি চলে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টের ক্ষেত্রে আমার এফিসিয়েন্সি আসলে কমে যায়। আমি ওইরকমভাবে ইফেক্টিভ ওয়েতে প্রোডাক্টটা বানাতে পারবো না। আচ্ছা, কাইজেন যেটা বলেছে সেটা বলছে জাস্ট ডু ইট। দ্যাট মিনস হচ্ছে কি তুমি যা জানো তুমি সেটাই করতে থাকো, এইটার মাধ্যমে তুমি কোয়ালিটিটা মেনটেন করতে পারবা। আর সিংহ বলেছে জিরো ডিফেক্ট, যে আমার কোয়ালিটিটা মেনটেন করার জন্য অবশ্যই কী লাগবে, জিরো ডিফেক্ট লাগবে। বাট এই থিওরিটা এখন অ্যাপ্লিকেবল না, কারণ কোনো ক্ষেত্রে, কোনো প্রোডাকশনের ক্ষেত্রে জিরো ডিফেক্ট নিয়ে আসলে আনা যাবে না। সে তার মতো একটা ফিলোসফি বলেছে আর কি। আর গোলরাটস যেটা বলেছে সেটা হচ্ছে থিওরি অফ কনস্ট্রেন্টস। থিওরি অফ কনস্ট্রেন্ট মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা। ওকে, একটা ফ্যাক্টরিতে প্রোডাকশনে যে বাধা থাকে, যেমন আমরা পিপিসিতে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল যারা পড়েছো তারা হচ্ছে গিয়ে প্রোডাকশনের যে কনস্ট্যান্টগুলো আছে এগুলো বলছে, যেমন ম্যানেজমেন্ট পলিসি, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, তারপর হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল কন্ডিশন, তারপর হচ্ছে গিয়ে তোমার টেকনোলজিক্যাল
কন্ডিশন, এই জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট, যে টেকনোলজি দিক দিয়ে, ফিনান্সিয়াল দিক দিয়ে, ম্যানেজমেন্ট পলিসির দিক দিয়ে, ওকে, তারপর এফিসিয়েন্সির দিক দিয়ে আমার ফ্যাক্টরি হচ্ছে গিয়ে পিছনে পড়ে আছে। এই জিনিসগুলো আমার অতিক্রম করে আমার তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে। এবং এই জিনিসটাই গোলরেট বলেছে, যে গোলরেটস অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে থিওরি অফ কনস্ট্যান্ট, যে আমার যেই কনস্ট্যান্ট বা বাধাগুলো আসবে আমার প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, প্রোডাকশনের ক্ষেত্রে, এই জিনিসগুলো আমরা কী করব, ওভারকাম করব, তাহলে আমার কোয়ালিটিটা মেনটেন হবে। আচ্ছা, এটা লাগবে না, এগুলো আমরা অলরেডি মিড টার্মে পড়ে ফেলেছি। এই যে এখানে হচ্ছে গিয়ে ডেমিংয়ের পিডিসি সাইকেলটা দেওয়া আছে, এটা তোমাদের সকলেই পরিচিত, যেটা মিড টার্মে এসেছিলো, এটা আমরা এখন পড়বো না। এখন নতুন আর একটা টপিকে আমরা আসি, যে কাইজেন। আমরা আসলে এই চ্যাপ্টারে কয়েকটা জিনিস নিয়ে পড়বো। তোমরা যারা শুনছো ভিডিওটা, লেকচারটা, তোমরা একটু লিখে রাখবা যে আমরা আসলে কী কী নিয়ে পড়বো। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আন্ডারে যে জিনিসগুলো থাকবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট পাওয়ার জন্য কী কী আমাদের পড়তে হবে সেগুলো আমরা একটু লিখে রাখি খাতায়। প্রথমে আমরা পড়বো কাইজেন, আমি উল্টাপাল্টাও বলতে পারি বা সিরিয়ালও বলতে পারি, কাইজেন। তারপর আমরা দেখবো হচ্ছে কি লিন, LEAN, লিন। তারপর আমরা দেখবো হচ্ছে গিয়ে 6 সিগমা, 5S, লিনের আন্ডারে হচ্ছে 5S, 6 সিগমা, ওকে। তারপর হচ্ছে জাস্ট ইন টাইম, JIT, জাস্ট ইন টাইম। এই অ্যাপ্রোচগুলো দেখবো, এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কোনো একটা ফ্যাক্টরিতে কন্টিনিউয়ালি ইমপ্রুভ করতে পারি। আমরা কিন্তু সবাই 5S, 6 সিগমা এগুলোর সম্পর্কে মোটামুটি জানি, এবং কিছু কিছু ফ্যাক্টরিতে 5S অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আমরা পরবর্তীতে এগুলো দেখবো, ওকে। 5S নিয়ে অনেক কাজ চলছে আমাদের দেশে। আচ্ছা, সো কাইজেন জিনিসটা আমরা একটু দেখবো। এগুলো সব ম্যাক্সিমাম কাইজেন 5S, 6 সিগমা সব হচ্ছে জাপানিজ ওয়ার্ড, জাপানির এগুলো বের করছে। সেটা হচ্ছে কাইজেন বলতে আমরা, এটা ওয়ান কাইন্ড অফ জাপানিজ ওয়ার্ড। ইট ইজ বেসিক্যালি কম্পোজড অফ 2 ওয়ার্ডস, দ্যাট ইজ ওয়ান ইজ কাই, আরেকটা হচ্ছে জেন। কাই প্লাস জেন মিলে হচ্ছে কাইজেন। কাই মিনস হচ্ছে চেঞ্জ, আর জেন মিনস হচ্ছে বেটার। দেখো একদম উপরের প্যারায় আছে যে কাই মিনস জেন, চেঞ্জ, অ্যান্ড জেন মিনস বেটার। তাহলে ইন আদার ওয়ার্ডস কাইজেন মিনস চেঞ্জ ফর বেটারমেন্ট অর ইমপ্রুভমেন্ট। তাহলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কাই মিনিং হচ্ছে গিয়ে চেঞ্জ, আর জাপানিজ ওয়ার্ডে জেন মানে হচ্ছে গিয়ে বেটার। তাহলে কাইজেন মানে হচ্ছে চেঞ্জ ফর বেটারমেন্ট, ওকে। আচ্ছা, তাহলে দ্বিতীয় প্যারায় আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। দ্বিতীয় প্যারা, কাইজেন ইজ এ ফিলোসফি দ্যাট ডিফাইন্স ম্যানেজমেন্ট রোল ইন কন্টিনিউয়াসলি এনকারেজিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং স্মল ইমপ্রুভমেন্ট। তাহলে কাইজেন এমন একটা অ্যাপ্রোচ বা ফিলোসফি যেটা সবসময় কী করে, এনকারেজ করে এবং ইমপ্লিমেন্ট করে কি, স্মল ইমপ্রুভমেন্ট ইনভলভিং এভরি ওয়ান। আমার কোম্পানি যারা আছে সবাই মিলে আমার স্মল ইমপ্রুভমেন্ট করার জন্য, প্রত্যেকটা সেকশনে স্মল ইমপ্রুভমেন্ট করার জন্য এটা ওয়ান কাইন্ড অফ ফিলোসফি, যেটাকে বলে কাইজেন। এরপর কি লেখা, ইট ইজ দ্য process of continuous improvement in small increments that make the process more efficient, effective, under control and adaptable. তাহলে কাইজেন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এটা যে কোনো একটা প্রসেসকে কী করবে, মোর এফিশিয়েন্ট করবে, ইফেক্টিভ বানাবে, আন্ডার কন্ট্রোল আন্ডার নিয়ে আসবে এবং অ্যাডাপ্টেবল করবে, ওকে। এবং লাস্টের প্যারাটা আমরা একটু দেখি, যেটা ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য, যে ইট ফোকাসেস অন সিম্পলিফিকেশন। এটা সিম্পলিফাই করে যে কোনো একটা প্রসেসকে বাই ব্রেকিং ডাউন কমপ্লেক্স প্রসেস, যে কমপ্লেক্স প্রসেসগুলো আছে এটাকে ছোটো ছোটো কাজে বিভক্ত করে, ইনটু দেয়ার সাব প্রসেসে ভাগ করে, অ্যান্ড দেন ইমপ্রুভিং দেম। দ্যাট মিনস আমার স্মল ইমপ্রুভমেন্ট পাওয়ার জন্য অবশ্যই যে কোনো একটা বড় কাজকে আমার একটা সাব প্রসেসে ভাগ করতে হবে। ভাগ করে আমার ক্যাটাগরাইজ ওয়াইজ আমার যে এক্সপিরিয়েন্স লোক আছে ওই অনুযায়ী আমার প্রপার ওয়েতে আমার কাজটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে, যাতে করে এই কমপ্লেক্স কাজটা ছোট ছোট করে আমি সিম্পলিফাই করে ফেলি, যাতে করে এফেক্টিভ ওয়েতে সবাই কাজটা করতে পারে, এবং লাস্টে ফাইনালি আমি হচ্ছে একটা ভালো একটা এফিশিয়েন্ট একটা ফিনিশ প্রোডাক্ট পাই। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, আরেকটা মেইন টার্ম আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে JIT, 5S, 6 সিগমা, লিন এগুলো বলেছি, এগুলোর সাথে আরেকটা জিনিস আমরা দেখবো, বেঞ্চমার্কিং। সো অলরেডি প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। সো বেঞ্চমার্কিং প্রসেসটা হচ্ছে গিয়ে আমাদের আজকের লাস্ট টপিক, ঠিক আছে, বেঞ্চমার্কিং। তো বেঞ্চমার্কিংটা বলেই আমরা আজকে এখানে লেকচারটা শেষ করবো। বেঞ্চমার্কিংটা একদম সিম্পল ওয়েতে হচ্ছে কি, শেখা, লার্নিং করা, অন্য একটা কোম্পানি বা অন্য কারো কাছ থেকে শেখা, ওকে। এটা হচ্ছে কি বেঞ্চমার্কিং করা, এবং শিখে তুমি তোমার কোম্পানিতে, তুমি তোমার কাজের মধ্যে এই জিনিসটা বাস্তবায়ন করা। লাইক আমার মধ্যে ভালো কিছু আছে,
ওকে, আমার কাছ থেকে ফর এক্সাম্পল আমার মধ্যে ভালো কিছু আছে, তোমাদেরকে যখন আমি লেকচার দিই ওই ভালো জিনিসটা দেখে তোমরা ওটা শিখে তোমার কর্মজীবনে কোনো একটা জায়গার উপর এটা ইমপ্লিমেন্ট করা, সেটাই হচ্ছে বেঞ্চমার্কিং। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি। এ মেথড ফর আইডেন্টিফাইং অ্যান্ড ইম্পোর্টিং বেস্ট প্র্যাকটিসেস। তাহলে দেখো ফার্স্টে আমার কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড সেকেন্ডে যেটা করতে হবে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট মানে কি, নিয়ে আসা। ইম্পোর্টিং বেস্ট প্র্যাকটিসেস ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স। আমার পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য আমি ফার্স্টে একটা মেথড আইডেন্টিফাই করবো এবং এটা ইম্পোর্ট করে বেস্ট প্র্যাকটিসটা যেটা আছে, বেস্ট যে মেথডটা আছে সেটা নিয়ে আসবো আমার পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। আরেকটা সংজ্ঞা আছে দেখো 2 নম্বরে, দ্য প্রসেস অফ লার্নিং অ্যাডাপ্টিং। লার্নিং মানে শেখা, অ্যাডাপ্টিং মানে গ্রহণ করা, অ্যাডাপ্ট করা আমার সাথে, ওকে, মানে কোপ আপ করা আর কি, অভিযোজন করানো। লার্নিং, অ্যাডাপ্টিং অ্যান্ড মেজারিং আউটস্ট্যান্ডিং প্র্যাকটিসেস অ্যান্ড প্রসেস ফ্রম এনি অর্গানাইজেশন। যেটা বলেছিলাম যে কোনো অর্গানাইজেশন থেকে আমি এগুলো শিখবো, জানবো, প্র্যাকটিসগুলো নিব টু ইমপ্রুভ দ্য কি পারফরমেন্স। এখানে বেঞ্চমার্কিং হয়ে থাকে কোন প্রসেসের মাধ্যমে আমরা এটা দেখবো, বাট হচ্ছে বেঞ্চমার্কিং বিভিন্নভাবে করা। আমরা আগে একটু বাস্তব এক্সপিরিয়েন্স দিই। যেমন তোমার কোনো ফ্যাক্টরি একটা ফ্রেন্ড পরিচিত আছে, এখন তুমি জানো যে তোমার ফ্রেন্ডটা এই ফ্যাক্টরিতে এই ডিফেক্টটা এভাবে কী করে রিমুভ করে, বা এই কোয়ালিটিটা এভাবে কন্ট্রোল করে, এভাবে চেক করে, হোয়ারএস তোমার ফ্যাক্টরিতে এই সিস্টেমটা নাই। তো তুমি তোমার ফ্রেন্ডের মাধ্যমে জেনে তুমি এটা তোমার ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা, করে যখন সফল হবা এটাই প্রসেসটাকে বলে বেঞ্চমার্কিং। অথবা তুমি কোনো একটা ফ্যাক্টরিতে জব করতে, ভালো একটা কোম্পানির অনেকদিন ছিলা, এটার এমন একটা টেকনোলজি তুমি জানো যেটা পরবর্তীতে তুমি যখন চাকরি ছেড়ে অন্য একটা কোম্পানিতে গেলা, ওই আগের ফ্যাক্টরি যে একটা টেকনোলজি এটা পরের ফ্যাক্টরিতে ইউজ করে, স্বাভাবিক এগুলো কিন্তু হয়। ডাটা বা অন্য এক ফ্যাক্টরি আরেক ফ্যাক্টরি ডাটা দিতে চায় না, বাট এটা কিন্তু ওই যে ম্যান টু ম্যান ভ্যারি করে। যেমন তুমি আগে এটা জানতা, এটা এরকম রেসিপি জানতা, এটা ইউজ করলে এরকম। সো এটা তুমি যখন অন্য কোম্পানিতে যাবা, ওইখানে যখন ইমপ্লিমেন্টেশন করবা, তখন কিন্তু তারা ওই টেকনোলজিটা জেনে যাবে আরেকটা ফ্যাক্টরি। এইভাবে কিন্তু লিকেজ হয় এই ইনফরমেশনগুলো। সো এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেঞ্চমার্কিং, যে তুমি শিখে অন্য জায়গায় এটা অন্য কোম্পানিতে ইমপ্লিমেন্ট করলা, অন্য জায়গা থেকে ফলো করে নিজের কোম্পানিতে চেষ্টা করলা। একদম হুবহু যে ওইটার মতো কোয়ালিটিফুল হবে তা না, বা তুমি হচ্ছে চেষ্টাটা করবা যাতে ওই কোম্পানির মতো একটা প্রসেস বা মেথড তুমি ইউজ করতে পারো। আচ্ছা, এই হচ্ছে কি আমার বেঞ্চমার্কিং প্রসেস। আচ্ছা, ওয়াই ডু কোম্পানিজ বেঞ্চমার্ক? কোম্পানি আসলে কেন বেঞ্চমার্কিং করে? প্রথমে আমরা একটু দেখি যে কোম্পানি কেন বেঞ্চমার্কিং করে। ছোট করে দেখি। কোম্পানিজ ইউজ বেঞ্চমার্কিং as a way to become more competitive. কম্পিটিশনে টিকে থাকার জন্য কোম্পানি কি করে, সবসময় বেঞ্চমার্কিং করবে। তারপর হচ্ছে কোম্পানিজ আর অলসো এবল টু আইডেন্টিফাই ওয়েজ দ্যাট ক্যান ইমপ্রুভ দেয়ার অপারেশনস উইদাউট হ্যাভিং টু রিক্রিয়েট দ্য হুইল। দ্যাট মিনস একটা কাজ যাতে বারবার করতে না হয়, একটা কাজে ভুল হলে যাতে বারবার করতে না হয়, সেজন্য আমার আইডেন্টিফাই খুঁজে বের করতে হবে যে আমার বেস্ট ওয়েটা কী, যেটা আমি ইমপ্লিমেন্ট করলে আমার ডিফেক্টটা কন্ট্রোল হবে। এবং নাম্বার 3 হচ্ছে গিয়ে দে আর এবল টু এক্সেলারেট দ্য প্রসেস অফ চেঞ্জ বিকজ দে হ্যাভ মডেলস ফ্রম আদার কোম্পানিজ ইন দ্য ইন্ডাস্ট্রি টু হেল্প দ্য গাইড দ্য চেঞ্জেস। তাহলে তারা যদি কোনো চেঞ্জ নিয়েও আসে, সেটার সাথে যাতে কোপ আপ হয়, এটা মানে তাল মিলিয়ে চলতে পারে, এটা সম্পর্কে সাহায্য করে। এই জন্য বেঞ্চমার্কিং করা হয়। কারণ কি, দে আর এবল টু এক্সেলারেট দ্য প্রসেস, তারা প্রসেসটা এক্সেলারেট করতে পারবে, আরও সঞ্চালন বা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে, কারণ কোনো চেঞ্জ আসলে নিয়ে যেতে পারবে, কারণ বিকজ দে হ্যাভ মডেলস ফ্রম আদার কোম্পানিজ, তারা অন্য কোম্পানি থেকে অলরেডি এই প্র্যাকটিসটা শিখে আসছে, ওকে, বা জানা আছে। সো এই 3টা কারণে, ফার্স্টে কম্পিটিশনে টিকে থাকার জন্য, তারপর হচ্ছে গিয়ে যে কোনো আমার প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য, যাতে করে একই কাজ বারবার করার না লাগে, যে রিক্রিয়েট দ্য হুইল, এই জিনিসটা করা না লাগে। এবং লাস্টের সেটা হচ্ছে গিয়ে আমার যে কোনো চেঞ্জের সাথে তাল মিলিয়ে চলা, কারণ অন্য কোম্পানি থেকে প্র্যাকটিসটা বা ওই ডাটা কালেকশন বা ওই প্রসেসটা আমার অলরেডি জানা। এই কারণগুলোর জন্যই কোম্পানি বেঞ্চমার্ক করে থাকে। আচ্ছা, টাইপস অফ বেঞ্চমার্কিং, সিম্পল একটা জিনিস যে 3 ধরনের বেঞ্চমার্কিং আছে। একটা হচ্ছে প্রসেস বেঞ্চমার্কিং, একটা হচ্ছে পারফরমেন্স বেঞ্চমার্কিং, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং। ওকে, এই জিনিসটা এমসিকিউর জন্য বা ছোটো প্রশ্নের জন্য মনে রাখতে হবে। ওকে, প্রসেস, পারফরমেন্স, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং। আচ্ছা, বেঞ্চমার্কিং প্রসেসটা কীভাবে করা হয় একদম শর্টলি বুঝাই, এটাও ইম্পর্টেন্ট অনেক পরীক্ষার জন্য, স্পেশালি রিটেনের জন্য। ওকে, প্রথমে যেটা করতে হবে, আইডেন্টিফাই দ্য প্রবলেম এরিয়াস। আমার কোম্পানিতে কোন কোন জায়গায় প্রবলেম দেখা দেয়, এই জিনিসটা আমার খুঁজে বের করতে হবে, কোন সেকশন
সেকশনে, ডাইং সেকশন, ফিনিশিং, কোয়ালিটি সেকশনে কোন কোন ডিফেক্টগুলো দেখা যায়। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই আদার ইন্ডাস্ট্রিজ দ্যাট হ্যাভ সিমিলার প্রসেস। অন্য ইন্ডাস্ট্রিগুলো খুঁজে বের করতে হবে যাতে একই প্রসেস বা একই মেথডে কাজ করা হয় আমি যেটা কাজ করি। নাম্বার 3 হচ্ছে গিয়ে আইডেন্টিফাই অর্গানাইজেশনস দ্যাট আর লিডার্স ইন দিস এরিয়াস। আমি শুধুমাত্র ওই একই প্রসেসের কোম্পানিকে খুঁজে বের করব না, তারা ওই কোম্পানি যারা ভালো ওই একই প্রসেসের মধ্যে কম্পারেটিভলি যারা অনেক বেশি ভালো লিডারশিপ হিসেবে আছে, লিডার কোম্পানি হিসেবে আছে এই এরিয়াগুলোতে, ডাইং ফিনিশিং সেকশন বা কোয়ালিটি সেকশনে, সেই কোম্পানিগুলো খুঁজে বের করব। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নাম্বার 4 স্টেপ হচ্ছে গিয়ে সার্ভে কোম্পানিজ ফর মেজার অ্যান্ড প্র্যাকটিস। যে আমি সার্ভে করব, আমি পরিসংখ্যান করা শুরু করব কোম্পানিরা হচ্ছে গিয়ে আমার যেই বিভিন্ন ডাটা কালেকশন এগুলো চেষ্টা করব, ডাটা কালেকশন খুঁজে আগের 5 বছর বা 10 বছরে তারা এই প্রসেসটা কীভাবে আসলে ওভারকাম করছে, কোনো ডিফেক্ট থাকুক বা যাই থাকুক এটা কীভাবে ওভারকাম করছে। নাম্বার 5 যে প্রসেসটা সেটা হচ্ছে কি ভিজিট দ্য বেস্ট প্র্যাকটিস কোম্পানিজ টু আইডেন্টিফাই লিডিং এজ প্র্যাকটিসেস। দ্যাট মিনস আমি হচ্ছে গিয়ে ওই কোম্পানি কীভাবে আসলে প্র্যাকটিসগুলো করে, কীভাবে আসলে আমার ডিফেক্টটাকে রিডিউস করে, ওই জিনিসটা ডাটা কালেকশনের পাশাপাশি হচ্ছে কি আমি এই জিনিসগুলো সর্ট আউট করব, যে আমি নিজে জানবো এবং কোম্পানি থেকেও জানার চেষ্টা করবো যে তাহলে তারা আসলে ডাটা কালেকশনগুলো কীভাবে করছে এবং কীভাবে ওগুলো ইমপ্লিমেন্ট করছে। এবং লাস্টে যেটা হবে, একদম লাস্টে এই যে আমরা এই পয়েন্টটা দেখি সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট নিউ অ্যান্ড ইমপ্রুভ বিজনেস প্র্যাকটিস। আমি তো ফার্স্ট আইডেন্টিফাই করলাম, তারপর অন্য কোম্পানি আইডেন্টিফাই করলাম এবং ভালো কোম্পানি লিডারশিপ আইডেন্টিফাই করলাম, তারপর ডাটা কালেকশন করলাম, তারপর হচ্ছে গিয়ে নিজে ডাটা কালেকশন তারা কীভাবে ইমপ্লিমেন্ট করলো এটা দেখলাম। লাস্টে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট নিউ অ্যান্ড ইমপ্রুভ বিজনেস প্র্যাকটিসেস। ওকে, আমার নতুন আমি শুধুমাত্র ওই কোম্পানির যেই ডাটা কালেকশন বা কোম্পানির যে ওয়ে আছে প্রসেস আছে শুধুমাত্র এটা ইউজ করবো না, আমি নিজে থেকে নতুনভাবে ইনোভেশন নিয়ে আসবো, যে ওই কোম্পানির হেল্প নিয়ে আমি যাতে অন্য একটা প্রসেস শুরু করতে পারি যাতে করে আমার ডিফেক্টটা রিডিউস হয়। সো দিস ইজ দ্য বেঞ্চমার্কিং প্রসেস। আচ্ছা, এখানে একদম যা আমি বলেছি সবগুলো এই যে বড় করে লেখা আছে 1 2 3 4 5 6 এই যে 6টা পয়েন্ট, যে এখানে পয়েন্টগুলো বর্ণনা দেওয়া আছে। আমরা জাস্ট যেভাবে বুঝলাম যদি আসে, জাস্ট আমরা ফ্লো চার্টটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, লাস্ট আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে গিয়ে বেনিফিটস অফ বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিংয়ের বেনিফিটগুলো আসলে কি আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে গিয়ে কী করতে হবে, প্রথমটা আমরা দেখি বেটার পারফরমেন্স ইন মিটিং কাস্টমার নিডস অ্যান্ড রিকোয়ারমেন্ট। কাস্টমারের নিড এবং রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য আমাদের বেঞ্চমার্কিং করতে হবে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। নাম্বার 2 হচ্ছে এস্টাবলিশিং ইফেক্টিভ বিজনেস গোলস অ্যান্ড অবজেক্টিভ। প্রত্যেকটা বিজনেসের গোল এবং অবজেক্টিভ থাকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বা প্রফিট ইনকাম। সো এগুলো ইফেক্টিভলি আমরা অর্জন করতে পারবো, অ্যাচিভ করতে পারবো যদি আমরা বেঞ্চমার্কিং প্রসেসটা ফলো করি। নাম্বার 3 হচ্ছে মেজারিং টু প্রোডাক্টিভিটি। আমার কোম্পানির প্রোডাক্টিভিটি কতটুকু আসলে এটা আমি অ্যাকচুয়াল বেসিসে জানতে পারবো বেঞ্চমার্কিংয়ের মাধ্যমে। নাম্বার 4 হচ্ছে বিকামিং কম্পিটিটিভ। কম্পিটিশনে আগে যেটা বলেছি টিকে থাকার জন্য বেঞ্চমার্কিং দরকার। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইমপ্লিমেন্টিং বেস্ট প্র্যাকটিসেস ইন বিজনেস প্রসেস। আমার বিজনেস প্রসেসের মধ্যে আইডেন্টিফাই করবো এবং লাস্ট অফ অল আমি বেস্ট যে প্র্যাকটিসটা আছে সেটাই আমি বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন করবো। এইগুলোই হচ্ছে বেঞ্চমার্কিংয়ের বেনিফিট। সো আমি ইনশাআল্লাহ কবে নেক্সটে ক্লাস টেস্ট নিব এটা বলে দেবো। এই মোটামুটি আজকে যে